বিধানসভার মতন একটি জায়গায় দাঁড়িয়ে, যেটা আমাদের গণতন্ত্র রক্ষার কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে উনি এই কথা কি করে বলেন? আমার খুব আশ্চর্য লাগে। আইদার ওনার মাথার কোনো গন্ডগোল হয়েছে, যিনি মুখ্যমন্ত্রী তার মতন, অথবা উনি অশিক্ষিত। তো পার্লামেন্টের সামনে যেরকম গুলিগালা চলেছিল, বর্ষণ হয়েছিল, সেরকম ঘটনা তো এখানে ঘটতেই পারতো। এর আগেও দেখেছি বারবার স্বরাষ্ট্র দপ্তর কোনো কাজই সঠিকভাবে করতে পারে না, গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবরই আসে না। মুখ্যমন্ত্রীরও প্রাণনাশ ঘটতে পারতো, বিরোধী দলনেতাকে বারবার হুমকি দেওয়া, তারও প্রাণনাশ ঘটতে পারতো, বা বাকি যারা আছে তাদেরও প্রাণনাশ ঘটতে পারতো। বাড়িতে একটা লোক ঢুকলো, বেরোলো, তার সম্পর্কে আমরা জানবো না বা জানবার চেষ্টা করবো না। কোনো প্রতিপক্ষ হয়তো এই ব্যাপারটা সম্পূর্ণ জানেন, তাই জন্য চেপে যাচ্ছে, হয়তো বা কাউকে আড়াল করবার জন্য এটা হতে পারে। বিধানসভায় দাঁড়িয়ে মুসলিম বিধায়কদের আহ, ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটাই বক্তব্য, উনি কি সত্যি সনাতনী হিন্দু? কোনো হিন্দু ধর্ম আমাদের এখানে বলে না, মানে হিন্দু ধর্মের কোথাও লেখা নেই যে পরধর্মকে ঘৃণা করো, পরধর্মের মানুষদের প্রতি ঘৃণা বর্ষণ করো, পরধর্মের মানুষদের প্রতি বিরূপ মন্তব্য পোষণ করো। এটা আমার হিন্দু ধর্ম বলে না। কিন্তু উনি কোন ধরনের হিন্দু, আমার মানে সেই নিয়ে একটু সন্দেহ প্রকাশ হয়। উনি নাম সংকীর্তন করেন, হরে কৃষ্ণ করেন, উনি চৈতন্য লীলা নাকি পাঠ করেন। তা চৈতন্য দেবের কোথায় ছিল যদি মারো কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? তা সেই উনি কি করে সেই জ্ঞান আহরণ করে, কি করে উনি বিধানসভার মতন একটি জায়গায় দাঁড়িয়ে, যেটা আমাদের গণতন্ত্র রক্ষার কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে উনি এই কথা কি করে বলেন? আমার খুব আশ্চর্য লাগে। আইদার ওনার মাথার কোনো গন্ডগোল হয়েছে, যিনি মুখ্যমন্ত্রী তার মতন, অথবা উনি অশিক্ষিত। বিধানসভার মধ্যে আরো একটা ঘটনা, যে একেবারে অভিনব কায়দায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশ, এবং তারপরেও নিরাপত্তার কি সুনিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা, তারপরেও সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং সেই জায়গায় যে সেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা একাধিক বিধায়ক যাদের ওখানেই অধিবেশন, সেই জায়গায় কি করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশ হতে পারে এবং তিনি মোবাইলে রেকর্ড করতে পারেন? তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? ওখানে তো আগ্নেয়াস্ত্র নিয়ে তো তাহলে প্রবেশ করতে পারে কেউ। অবশ্যই এটা তো সাংঘাতিক ঘটনা। আর একটাও তো সেই ঘটে যেতে পারতো, পার্লামেন্টের সামনে যেরকম গুলিগালা চলেছিল, বর্ষণ হয়েছিল, সেরকম ঘটনা তো এখানে ঘটতেই পারতো। তার মানে কি স্বরাষ্ট্র দপ্তর একেবারেই মানে অকেজো? আমরা এর আগেও দেখেছি বারবার স্বরাষ্ট্র দপ্তর কোনো কাজই সঠিকভাবে করতে পারে না, গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবরই আসে না। তো এটাতে তো পরিষ্কার, আরেকবার পরিষ্কার হয়ে গেল, যেটা আজকে হয়তো মুখ্যমন্ত্রীরও প্রাণনাশ ঘটতে পারতো, বিরোধী দলনেতাকে বারবার হুমকি দেওয়াচ্ছে, তারও প্রাণনাশ ঘটতে পারতো, বা বাকি যারা আছে তাদেরও প্রাণনাশ ঘটতে পারতো। তাই এটা কি ধরনের সরকার চলছে, যে সরকার নিজের গণতন্ত্র রক্ষার মেন কেন্দ্র বিধানসভাটিকেই এই যে নিরাপত্তাহীনতায় ভোগায়, তো সেই সরকার থাকার থেকে না থাকাই ভালো। উনি লন্ডন যাচ্ছেন, তো লন্ডনে কি করতে যাচ্ছেন জানি না, আমি আমার ঘর পুড়ে যাচ্ছে, সেই তো আমরা সম্রাট নিরোকে দেখেছিলাম, ঘর পুড়েছে, উনি গিটার বাজাচ্ছে, বীণা বাজাচ্ছে। তো এই ক্ষেত্রে তো সেই ঘটনাটা হচ্ছে, যে আমার এখানে সব নিরাপত্তায় ছত্রাকার হয়ে যাচ্ছে, আর আমার হোম মিনিস্ট্রি একেবারে শেষ, আমি এখন যাচ্ছি লন্ডনে আমার বক্তব্য রাখতে। জানি না এটা কি ধরনের আমার সরকার চলছে। আমরা সকলেই ভীত সন্ত্রস্ত, সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? এটা নিশ্চয়ই এই ইমিডিয়েট এই অবস্থাটাকে বদলানোর দরকার আমার মনে হয়। এখানে তো একদিক থেকে যেমন ইন্টেলিজেন্স ফেলিওর রয়েছে, সেটাও প্রশ্ন উঠছে, পাশাপাশি এই ব্যক্তি যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশের কথা বলা হচ্ছে, সেই জায়গায় সেই ব্যক্তি ঢুকলেন কেউ জানতে পারলেন না, কিন্তু উনি থাকাই যখন জানা গেল, বেরিয়ে গেলেন, কোথায় গেলেন, কি তার পরিচয়, কেন তদন্ত হলো না? প্রথম থেকেই তো বললাম যে পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলেই এখানে কিছু নেই। না হলে দেখতে পাচ্ছেন একটার পর একটা এই যে মহিলাদের ওপর, শিশুদের ওপর নানান অত্যাচার হয়ে যাচ্ছে, এই যে এসএসসির এত রকম কাণ্ড ঘটে গেল, এই যে সারদা নারদা, না এখানকার ইন্টেলিজেন্স ঠিক আছে, না আমাদের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ঠিক আছে, এসব ছেলে ভোলানো ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে। ফলে যাওয়াত আমার তো মনে হচ্ছে যখন এরা জানে না, অথচ দিদি বলেন আমি সব দেখতে পাই, আমি সব কিছু জানতে পারি, তার মানে উনি হয়তো জানেন।
বাদ বাকি লোকেদের ওখান থেকে কিছু আহরণ করে ওনার কোথাও পাচারের দরকার ছিল হয়তো, যাই জন্য এটাকে এইভাবে চেপে দেওয়া হলো। না হলে একটা লোক ঢুকলো, আমার বাড়িতে একটা লোক ঢুকলো বেরোলো, তার সম্পর্কে আমরা জানবো না বা জানবার চেষ্টা করবো না এখনো পর্যন্ত? সেটা তো, তার মধ্যে আমরা জানতে চেষ্টা করবো না, তার মানে কি? হয়তো এদের তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট এরা বলে, সেই পোস্টটা হয়তো এই ব্যাপারটা সম্পূর্ণ জানেন, তাই জন্য চেপে যাচ্ছে। হয়তো বা কাউকে আড়াল করবার জন্যও এটা হতে পারে। তাহলে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে কি মাথায় কি কোনো রকম প্রভাবশালীর হাত রয়েছে? হতেই পারে, থাকতেই পারে, তা না হলে উনি ঢুকলেন কি করে? আমার সঙ্গে যদি কোনো প্রভাবশালী, আমি আপনি তো বিধানসভায় সরাসরি ঢুকতে পাই না। আপনি কি ঢুকতে পারেন? আমি তো ঢুকতে পারি না। গেলে বিধানসভায় স্লিপ কাটরে আমার বডি চেক আপ হবে, তারপরে যার নামে স্লিপ কাটা হবে তার পারমিশন আনতে হবে, আমার ফোন রেখে যেতে হবে, ফোন চেকিং হবে, তারপরে আমরা বিধানসভায় ঢুকতে পাই। তাও আমাদের মানে কি বলে, আমাদের অধ্যক্ষের পারমিশন হলে তবে বিধানসভার একদম অন্দরে আমরা ঢুকতে পাবো। আদারওয়াইজ হয়তো যেখানে ওনারা বসেন বিধায়করা বেরিয়ে সেই জায়গায় ঢুকতে পারি। তো সেই অন্দরে যেখানে ঢুকতে পেলো, নিশ্চয়ই অধিবেশন কক্ষে যেখানে ঢুকেছে, তার মানে নিশ্চয়ই তার সেখানে প্রভাবশালী কেউ আছেন যার জন্য উনি ঢুকতে পেরেছেন, নাহলে আমার আপনার বাড়ির ছেলেরা বা আমি আপনি তো ঢুকতে পারবো না। অবশ্যই এখানে প্রভাবশালীর ব্যাপারটা তো চলেই আসছে, কিন্তু সেই প্রভাবশালীগুলো বুঝতে পারছে না আমি আজকে যাকে বাড়তে সাহায্য করছি সেই বারবারন্ত সেই অগ্নিস্ফুলিঙ্গটা কালকে বড় আকার ধারণ করে বাস্ট করবে না, সেটার কথা উনি বুঝতে পারছেন না।